এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এর কথা আমরা বলতে চলেছি, যেটা নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে। টেকনিক্যাল জব হয় এবং কোনো ধরনের গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিক ছাড়া অন্য কোনো ধরনের আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগে না। রেলওয়ে এনটিপিসির পরীক্ষা সব থেকে বড় পরীক্ষা হয় এবং সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট পরীক্ষাও দেয়। তো সেক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট যদি তুমি হও 18 থেকে 33 যদি তুমি পরীক্ষা বসতে পারবে। সুতরাং এই পরীক্ষা কিন্তু এই সময় তোমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ হতে চলেছে। 2024 সাল রেলের এত রিক্রুটমেন্ট আসছে বা আসতে চলেছে, যেটা এর আগে কখনো দেখা যায়নি। সুতরাং আমাদেরকে কিন্তু অবশ্যই সবথেকে বড় রেলের যে পরীক্ষা সেটার উপরে আগে ফোকাস রাখতেই হবে। তো দেখতেই পাচ্ছ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেককে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এর কথা আমরা বলতে চলেছি, যেটা নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে। তো মেন টপিকে আসার আগে তোমাদের সবাইকে বলি, বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মূলত যে পরীক্ষাটা নিয়ে সব থেকে আগে আলোচনা করতে চলেছি, সেই পরীক্ষাটার নাম হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-এর নোটিফিকেশন আসতে চলেছে এনটিপিসি। রেলওয়ে এনটিপিসির পরীক্ষা সব থেকে বড় পরীক্ষা হয় এবং সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট পরীক্ষাও দেয়। কি কি ফর্ম ফিল আপ কবে থেকে হবে, বয়সসীমা কত, যোগ্যতা কি আছে, সিলেবাস কি কি আছে, কি কি পোস্ট এই মাধ্যমে চাকরি পাওয়া যায়, অর্থাৎ এনটিপিসি চাকরি তুমি পাস করলে কোন কোন পোস্টে তুমি চাকরি পেতে পারো এবং তার সাথে স্যালারি এবং আদার ফেসিলিটিস কী কী থাকে এইসব চাকরির ক্ষেত্রে, এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকের মূলত এই ভিডিওটা। সুতরাং এই সমস্ত ভিডিওটা কিন্তু আপকামিং যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতি অবশ্যই কিন্তু প্রত্যেকে এই ভিডিওটাতে চোখ রাখো। অনেক চমক আছে এবং অনেক বয়স অবধি কিন্তু এই ধরনের পরীক্ষা দেওয়া যায়। চলো এক এক করে আমরা দেখি। প্রথমেই দেখতে পাচ্ছ রেলওয়ে একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। এই ক্যালেন্ডারে আমরা দেখতেই পাচ্ছি যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপি নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার কথা ছিল এবং অলরেডি কিন্তু বেরিয়ে গেছে। টেকনিশিয়ানের ভ্যাকেন্সি যেটা বেরোবার কথা ছিল এপ্রিল থেকে জুনের মধ্যে, সেটাও কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এবং এরপরে রেলের সবথেকে বড় ভ্যাকেন্সি যেটা কিনা জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝে এই পরপর ভ্যাকেন্সিগুলো বেরোবার কথা, এবং সবার প্রথমেই যে ভ্যাকেন্সিটা আমরা দেখতে পাচ্ছি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এই দুটো ভ্যাকেন্সি কিন্তু এরপরে বেরোতে চলেছে। যেটাতে কিনা আমাদের যেমন ধরো এলপির জন্য হয়তো আমাদের আইটিআই বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাগে, টেকনিশিয়ানের ক্ষেত্রেও লাগে, কিন্তু নন টেকনিক্যাল বা এনটিপিসির ক্ষেত্রে মূলত ক্লারিক্যাল জব হয় এবং কোনো ধরনের গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিক ছাড়া অন্য কোনো ধরনের আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগে না। এবং সেই জন্যই কিন্তু রেলের এই ধরনের চাকরিগুলো কিন্তু খুব ডিমান্ড থাকে এবং ভালো করে পড়াশোনা করলে কিন্তু চাকরি পাওয়া যায়। সব থেকে বড় কথা হচ্ছে রেল শুনতে মনে হলেও অল ইন্ডিয়া লেভেলের সার্ভিস কিন্তু নয়। প্রত্যেকটা জোনাল রেলওয়েতে আলাদা আলাদাভাবে রিক্রুটমেন্ট হয়, আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি থাকে এবং প্রত্যেকটা জায়গার সীমাবদ্ধতা, প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন সেই জোনের মধ্যে হয়। অল ইন্ডিয়া লেভেলের কিন্তু এসএসসি বা ইউপিএসসির মতন কিন্তু অল ইন্ডিয়া লেভেলের এখানে কম্পিটিশন হয় না। এখানে কিন্তু জোনাল ভিত্তিতে কম্পিটিশন হয়। যেমন ধরো আরআরবি কলকাতা, আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি, এই জাতীয় কম্পিটিশন কিন্তু মূলত থাকে কিন্তু জোন ওয়াইজ, অর্থাৎ জোনের মধ্যেই কিন্তু কম্পিটিশন হয়, অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিশন হয় না। এটা কিন্তু রেলের এই পরীক্ষার সবথেকে বড় প্লাস পয়েন্ট। 2রা ফেব্রুয়ারি 2024 সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই ক্যালেন্ডারটা জারি করেছিল। তোমরা রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে এই ক্যালেন্ডারটা কিন্তু দেখতে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে ইনফরমেশনটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে বয়স সীমা কত। আচ্ছা, আমাদের রেলের এনটিপিসি পরীক্ষাতে কিন্তু দু ধরনের পোস্ট থাকে, একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে এবং আরেকটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতে। আমরা দেখতেই পাচ্ছি যদি আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হয়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের সীমা যেটা থাকে না, আন্ডার গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কিন্তু বয়সের সীমা, যদি তুমি ইউআর বা ইডাব্লিউএস ক্যাটাগরির হও তাহলে 18 থেকে 30 বছর বয়স অবধি কিন্তু তুমি এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তুমি ওবিসি ক্যাটাগরির হও তাহলে 18 থেকে 33 অবধি তোমরা কিন্তু এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যদি এসসি বা এসটি হও তাহলে কিন্তু আরও 2 বছর অর্থাৎ 18 থেকে 35 অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং সম্ভবত রেল যেটা করতে চলেছে সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার এরা ডেট অফ বার্থের যে ক্রাইটেরিয়াটা রাখে সেটা হচ্ছে 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই 2024কে কিন্তু বেশ ডেট ধরে কিন্তু এই সমস্ত কিছু ক্যালকুলেশন হতে চলেছে। এটা অফিসিয়াল নোটিফিকেশন এলে বোঝা যাবে, কিন্তু আপাতত যেটুকু ট্রেন্ড চলছে সেটুকু দেখে কিন্তু এটাই বোঝা যাচ্ছে।
আচ্ছা, নেক্সট দেখো, আমরা নেক্সট দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেল যদি কেউ হয়, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল যেখানে কিনা লেভেল 4, 5, 6 এই জাতীয় পোস্টগুলোর ক্ষেত্রে, আন্ডার গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে লেভেল 2 এবং লেভেল 3 থাকে, আর গ্র্যাজুয়েট লেভেলদের ক্ষেত্রে কিন্তু লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 এই তিনটে পোস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ইউআরদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের সীমাটা আরও 3 বছর বেড়ে যায়, তখন হয়ে যায় 18 থেকে 33। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু বয়সের সীমাটা আরও 3 বছর বেড়ে যায় এবং হয়ে যায় 18 থেকে 36, এবং এসসি এসটিদের ক্ষেত্রে আরও 2 বছর বাড়িয়ে 18 থেকে 38 হয়। মজার বিষয় হচ্ছে 2024 সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যতগুলো নোটিফিকেশন এখনও অবধি বার করেছে, সমস্ত নোটিফিকেশনে তার প্রিভিয়াস রেকর্ডের থেকে কিন্তু 3 বছর করে বেশি বয়সে ছাড় দিয়েছে। অর্থাৎ এএলপির ক্ষেত্রে, টেকনিশিয়ানের ক্ষেত্রে, আরপিএফ যে রিক্রুটমেন্ট খুব শীঘ্রই বেরিয়ে গেল, সেই নোটিফিকেশনগুলো তোমরা যদি দেখো, এর বিগত টার্মগুলোতে যখন এদের ভ্যাকেন্সি বেরিয়েছিল তখন এদের বয়সের যে সীমা ছিল তাদের সাথে কিন্তু আরও 3 বছরের বাড়তি ছাড় দিয়েছিল। আমরা মূলত এটা আলোচনা করছি বিগত বছরের নোটিফিকেশনটা, অর্থাৎ 2019 সালের নোটিফিকেশন বেরোয়, সেই নোটিফিকেশনটার উপরে বেস করে। তো সেখানে 18 থেকে 30 ছিল, তাহলে সেই যদি ট্রেন রেল ফলো করে তাহলে এটা কিন্তু 18 থেকে 33 হতে পারে, অর্থাৎ 3 বছর কিন্তু এখানে বাড়তে পারে, এবং সিমিলারলি এটা 33-এর জায়গায় 36 হতে পারে, এবং এটা 35-এর জায়গায় 37 হতে পারে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, রেলওয়ে যদি সেই ট্রেন বজায় রাখে যেখানে কিনা প্রতিটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেই সে 3 বছর এক্সট্রা ছাড় দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের এই ছাড়টা বেড়ে যেতেও পারে। সেটা আমরা পূর্ণাঙ্গ নোটিফিকেশন যখন জুলাই মাসে পাবলিশড হবে তখনই আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এবং সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, তখন এটা কিন্তু 33-এর জায়গায় 18 থেকে 36 হয়ে যেতে পারে, তখন কিন্তু এটা 18 থেকে 36 হয়ে যেতে পারে, এটা 36-এর জায়গায় 39 হয়ে যেতে পারে, এবং এটা 38-এর জায়গায় 40 হয়ে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমরা যখন পূর্ণাঙ্গ নোটিফিকেশন পাবলিশড হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে তখনই কিন্তু আমরা জানতে পারবো। কিন্তু ট্রেন্ড যেটা চলছে সেই ট্রেন্ড দেখে আমরা এটা বলতেই পারি যে রেলওয়ে কিন্তু 3 বছর করে প্রতিটা পরীক্ষাতেই ছাড় দিয়েছে, সেটা এলপি হোক, টেকনিশিয়ান হোক, বা তোমাদের আরপিএফ হোক, ঠিক আছে। অর্থাৎ বুঝতেই পারছো বয়সের ছাড় কিন্তু অনেকটা আছে। যে কোনো কেন্দ্রীয় সরকারি পরীক্ষাতে যদি 18 থেকে 27 বা 28 অবধি তোমাদের ক্রাইটেরিয়া থাকে, তো সেক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট যদি তুমি হও 18 থেকে 33 যদি তুমি পরীক্ষা বসতে পারবে। সুতরাং এই পরীক্ষা কিন্তু এই সময় তোমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ হতে চলেছে। নেক্সট দেখো, আমাদের 18 থেকে 30 অর্থাৎ লেভেল 2 এবং লেভেল 3-তে কি পোস্ট মূলত আমরা দেখতে পাই। লেভেল 2 এবং লেভেল 3-তে আমরা মূলত কি পোস্ট দেখতে পাই, সেই পোস্টগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ বুঝতেই পারছো একজন সিনিয়র ক্লার্কের আন্ডারে জুনিয়র ক্লার্ক হিসেবে কিন্তু তোমরা বিভিন্ন রেলওয়ের দপ্তরে বিভিন্ন জায়গাতে তোমাদের কিন্তু এখানে কিন্তু পোস্টিং হয়, এবং এটা কিন্তু রেলের লেভেল 2 এর আন্ডারে পড়ে। এরপরে ক্লার্কের পরে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ রেলওয়ের বিভিন্ন অ্যাকাউন্টস মেনটেন করা হয়, এবং এটাও কিন্তু লেভেল 2 অর্থাৎ সিনিয়র অ্যাকাউন্টেন্টের আন্ডারে কিন্তু এই অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টরা জব করে রেলওয়ের বিভিন্ন দপ্তরে। এটা কিন্তু এই চাকরিগুলো কিন্তু মূলত ডেস্ক জব, অর্থাৎ তোমাকে অফিসে কাজ করতে হবে, এবং তোমাদেরকে কিন্তু কম্পিউটারে বা পেন খাতাতে কাজ করতে হবে, কোনো ফিজিক্যাল ওয়ার্ক কিন্তু এখানে থাকে না, ঠিক আছে। সমস্তটাই ডেস্ক জব বা ক্লারিক্যাল জবের মধ্যে পড়ে এনটিপিসি জবগুলো। জুনিয়র টাইম কিপার মূলত সেই পোস্টগুলো, যেই পোস্টগুলো কিন্তু তোমাদের এটাও একটা ক্লারিক্যাল জব, অর্থাৎ বিভিন্ন জায়গায় টাইম রেকর্ড, টাইম মেনটেন করা, এই টাইম কিপারদের কাজ হয়। ট্রেনস ক্লার্ক, অর্থাৎ রানিং ট্রেনে মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন সময়তে ক্লার্ক দরকার হয়, বা কখনো কখনো কোনো স্টেশনেও এদের পোস্টিং হয়। এই ট্রেনস ক্লার্কদের কিন্তু তোমাদের এটাও একটা ক্লারিক্যাল জব, যেটা কিনা লেভেল 2 এর মধ্যে পড়ছে। এবং লাস্ট 5 নম্বর হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ আমরা বিভিন্ন স্টেশনের টিকিট চেকার দেখতে পাই, যারা আমাদেরকে টিকিট চেক করে স্টেশনের মধ্যে, বা আরও অনেক রকম পোস্ট এর মধ্যে থাকতে পারে, সেটা কিন্তু লেভেল 3 এর মধ্যে পড়ছে। অর্থাৎ বুঝতেই পারছো, এবং এই সমস্ত পোস্টগুলো কিন্তু লেভেল 2 এবং লেভেল 3 এর মধ্যে পড়ছে, এবং এই পোস্টগুলো কিন্তু তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস তোমরা থাকো তাহলে কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাবে। চলো নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে ইউনিভার্সিটি ডিগ্রি যদি তোমাদের থাকে, অর্থাৎ যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং 18 থেকে 33 যদি তোমাদের বয়স থাকে, তাহলে কিন্তু আমাদের এই 8টা পোস্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই পোস্টগুলো কিন্তু আমরা রেলের চাকরির জন্য এলিজিবল হব। প্রথম পোস্টের নামই হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এবং এই পোস্টটা
শুধুমাত্র কলকাতা মেট্রোর ক্ষেত্রে কিন্তু থাকে, অর্থাৎ যারা কলকাতার বাসিন্দা বা পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করছো তাদের জন্য কিন্তু খুব সুন্দর এই পোস্ট। কলকাতা মেট্রো রেলের মধ্যেই বিভিন্ন স্টেশনে তোমাদের শুধুমাত্র পোস্টিং হতে পারে এবং এটা কিন্তু লেভেল 4-এর মধ্যে পড়ে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। নেক্সট টার্ম যেটা আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুডস গার্ড। গুডস গার্ড লেভেল 5-এর মধ্যে পড়ে। গুডস গার্ড কথাটার মাধ্যমে আশা করি তোমরা অনেকেই পরিচিত আছো। আমরা দেখবে যে কোনো ধরনের যেগুলো গুডস ট্রেন হয়, মালগাড়ি হয়, তার একদম শেষ প্রান্তে একজন গার্ড থাকেন, মূলত সেই জবটাই হচ্ছে গুডস গার্ডের জব। রেল তোমাদেরকে চাকরি পাওয়ার পরে ট্রেনিং দেবে এবং তারপরে তোমাদেরকে অ্যাজ এ গুডস গার্ড পোস্টিং দেয় এবং এটা হচ্ছে লেভেল 5-এর জব। আমাদের নেক্সট পোস্ট চলে আসছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ এই পোস্টটা হচ্ছে SCTC, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই পোস্টের মধ্যে মূলত রেলের টিটিরা পড়ে, যারা ট্রাভেলিং টিকিট এক্সামাইনার হয়, অর্থাৎ যারা রানিং ট্রেন, এক্সপ্রেস ট্রেনে যারা টিকিট পরীক্ষক হয় তাদের পোস্ট মূলত এটা হয় সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই পোস্টটা খুব ক্রেজ পোস্ট এবং রেলের চাকরি যারা পরীক্ষা দেয় তারা ভীষণভাবে এই পোস্টের জন্য তারা মুখিয়ে থাকে। অনেকেই জিজ্ঞেস করে, বিভিন্ন রকম কমেন্ট করে যে রেলের টিটি কিভাবে হওয়া যায়। তো রেলের টিটি হতে গেলে কিন্তু তোমাকে এই এনটিপিসি পরীক্ষায় লেভেল আর গ্র্যাজুয়েট লেভেলের লেভেল 5-এর এই পোস্ট যদি তুমি পাস করতে পারো তাহলেই কিন্তু তুমি রেলের টিটি হতে পারো। আচ্ছা, নেক্সট যে আমাদের পোস্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ আমরা লেভেল 2-তে দেখেছিলাম জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাই তারই সিনিয়র পোস্ট, গ্র্যাজুয়েট লেভেল। এটা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং এই সবগুলো কিন্তু লেভেল 5-এর আন্ডারে পড়ছে। তারপরে দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, অর্থাৎ সিনিয়র অ্যাকাউন্টেন্টের আন্ডারে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, অর্থাৎ রেলের অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন কাজ এরা দেখে থাকেন। সিনিয়র টাইম কিপার, অর্থাৎ সিমিলারলি জুনিয়র টাইম কিপার যিনি ছিলেন ইনি তার সিনিয়র হিসেবে কাজ করবেন। সিনিয়র টাইম কিপার রেলের বিভিন্ন রকম টাইম টেবিল মেনটেন করায় কিন্তু এদের কাজ হয়, সেটা ট্রেন সংক্রান্ত হতে পারে এবং বিভিন্ন রকম ওয়ার্কশপ সংক্রান্ত হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু টাইম কিপারদের পোস্টিং হয়। নেক্সট হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার, এই দুটো পোস্ট কিন্তু লেভেল 6-এর মধ্যে পড়ে, অর্থাৎ এই লেভেল যত বাড়বে তত তোমাদের মাইনের গ্রেড কিন্তু বাড়বে, অর্থাৎ তোমাদের স্যালারির গ্রেড কিন্তু বাড়বে। স্টেশন মাস্টারের জব খুব ফেমাস জব, অনেকেই জিজ্ঞেস করে যে স্টেশন মাস্টার কিভাবে হওয়া যায়। বেসিক্যালি স্টেশন মাস্টার বলতে এটা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হিসেবে বা ASM হিসেবে যোগদান করা হয়। বিভিন্ন রেলওয়ে স্টেশনে আমরা এই স্টেশন মাস্টার কথাটার সঙ্গে খুবভাবে অবগত এবং এই স্টেশন মাস্টার হতে গেলেও কিন্তু তোমাদেরকে এই রেলের গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা পাস করে লেভেল 6 পাস করলে কিন্তু তোমরা এই পোস্ট পেতে পারো। তাহলে মোটামুটি তোমাদের একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে রেলওয়েতে যত রকমের ক্লারিক্যাল পোস্ট আছে সমস্ত ধরনের পোস্ট কিন্তু যে পরীক্ষার মাধ্যমে রিক্রুট করা হয় সেই পরীক্ষাটার নামই হচ্ছে রেলওয়ে এনটিপিসি। 2019 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, 2019 সালে ফর্ম ফিল আপের পরে 2020 সালে এবং 21 সালে বিভিন্ন মাল্টিপল শিফটে পরীক্ষা হয়, অল ইন্ডিয়া লেভেলে পরীক্ষা হয়, সিবিটি হয় অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হয়। দেখো এই ধরনের পরীক্ষাগুলোতে একটা প্রচলিত কথা আছে যে এই ধরনের পরীক্ষাগুলোতে ট্রান্সপারেন্সি খুব বজায় থাকে এবং স্বচ্ছভাবে নিয়োগ হয়, সঠিক সময়ে রিক্রুটমেন্ট কমপ্লিট হয় এবং নিয়োগপত্র হাতে পাওয়া যায়। এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রেজ এই জন্যই সমস্ত খুবভাবে বেশি থাকে যে তুমি কিন্তু তোমার মেরিটের দমে চাকরি পেয়ে যাবে। 2019 সালের পরীক্ষার ক্ষেত্রেও দেখা গেছে রেলওয়ে কিন্তু 2023-এর মধ্যে অর্থাৎ কোভিডের মধ্যে এত কাজ ভালো করার মাধ্যমেও কিন্তু তারা 2023-এর মাধ্যমে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকে কমপ্লিট করে যারা উত্তীর্ণ হয়েছিল তাদেরকে কিন্তু চাকরি দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, নেক্সট আমাদের সিলেবাস কি, এই পরীক্ষাটার জন্য আমাদের কি সিলেবাস থাকে, মূলত আজকে আলোচনাটা সেটা নিয়ে হবে। দেখো 90 নম্বরের যদি আমাদের রেলের যে পরীক্ষাটা হয় এনটিপিসি, সেই পরীক্ষাটা কিন্তু দুটো ভাগে হয়, একটা হয় CBT 1, একটা হয় CBT 2 এবং তারপরে থাকে টাইপিং। CBT 1 পরীক্ষাটা যারা পাস করে তারা তার পরবর্তীকালে CBT 2 এর জন্য কোয়ালিফাই করে এবং CBT 2-তে তুমি যদি পাস করো তখন বিভিন্ন ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাকে কোথাও টাইপিংয়ের পরীক্ষা দিতে হতে পারে বা কোথাও সাইকো পরীক্ষা বা সাইকোমেট্রিক টেস্টও তোমাদেরকে দিতে হতে পারে। তো আমি যদি আপাতত CBT 1-এর ব্যাপারে কথা বলি, 90 নম্বরের পরীক্ষা হয়, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকে 40 নম্বর, ম্যাথমেটিক্স থাকে 30 নম্বর এবং জিআই বা রিজনিং থাকে 30 নম্বর, অর্থাৎ 40 + 30 + 30 100 নম্বরের পরীক্ষা হয়। 100টা কোশ্চেন থাকে এবং 1.5 ঘন্টা বা 90 মিনিট সময় থাকে। প্রতিটা রং অ্যান্সারের জন্য
প্রতিটা 3টে ভুল উত্তরের জন্য 1 নম্বর করে অর্থাৎ 1/3 করে মাইনাস হতে থাকে। এবং এই পরীক্ষা কিন্তু যখন নোটিফিকেশন এদের বেরোয় তারপরে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড খুব বেশি সময় দেয় না তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্য, 3.5 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু এদের পুরো প্রক্রিয়াটি শুরু হয়ে যায় এবং এক এক করে পরীক্ষার ডেট পড়তে শুরু হয়ে যায়। আমরা যদি সিলেবাসের দিকে একটু নজর রাখি, আমাদের ম্যাথমেটিক্স সেকশনের মধ্যে কী কী জিনিসগুলো আছে দেখো এখানে খুব ভালো করে দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। প্রথমে দেওয়া থাকে নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এসসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা অর্থাৎ অ্যাডভান্স ম্যাথের বেসিক কিছু জিনিস ঢোকে, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু রেলের পরীক্ষাতে থাকে। অর্থাৎ যারা কিনা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ, ক্লার্কশি, ফুড এসআইয়ের মতন পরীক্ষায় যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই চ্যাপ্টারগুলো সম্বন্ধে অবগত, যারা প্রাইমারি পরীক্ষায় বসো তারা এই চ্যাপ্টারগুলো সম্বন্ধে অবগত, ইনফ্যাক্ট যারা নেটের প্রিপারেশন নাও তারা কিন্তু এই চ্যাপ্টারগুলোর প্রতি অবগত। অর্থাৎ তোমরা প্রত্যেকে কিন্তু এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে কিন্তু অঙ্ক তোমরা করেই এসছো, সুতরাং বুঝতেই পারছো আর একটু ভালো করে পড়লে কিন্তু তোমরা রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারবে এবং রেলের পরীক্ষার জন্য কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে। যারা নেটের প্রিপারেশন নিচ্ছ বা যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই ধরনের পরীক্ষাকে অবশ্যই পাখির চোখ করো, রেলের চাকরি কিন্তু খুব সুখের চাকরি বলেই মনে করা হয়। নেক্সট আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে রিজনিং। রিজনিংয়ে আমাদের কি পার্ট আছে দেখো এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি রিজনিংয়ে কী কী জিনিস দেওয়া আছে। ওই একই জিনিস থাকে, পাজেল থাকে, সিলক থাকে, ঠিক আছে, ব্লাড রিলেশনশিপ থাকে, বিভিন্ন রকমের স্টেটমেন্ট কনক্লুশন থাকে, পাজেল থাকে, ভেন ডায়াগ্রাম থাকে, তারপরে তোমাদের এখানে দেখো আর যে গ্রাফ থাকে, বেসিক কিছু গ্রাফ থাকে, ম্যাপ থাকে, কোডিং অ্যান্ড ডিকোডিং থাকে, ম্যাথমেটিক্যাল অপারেশন থাকে, সিমিলারিটিস থাকে, সিরিজ থাকে। অর্থাৎ যে জিনিসগুলো কিন্তু আমরা কম্পিটিটিভ ফিল্ডে করে আসছি, নেটের পরীক্ষা তো সিলেবাসে যা থাকে এখানেও কিন্তু সেম সিলেবাস, হয়তো একটু দু একটা চ্যাপ্টার তোমাদের বেশি থাকতে পারে, বাট মোর অর লেস তোমাদেরকে সেই একই সিলেবাসের কিন্তু পড়াশোনা করতে হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যারা কিনা ফুড এসআই, ক্লার্কশিপ বা ইত্যাদি এই ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা নেট বা প্রাইমারি জাতীয় পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই পরীক্ষাটা কিন্তু সিলেবাস পুরো সেম। তোমরা এই পরীক্ষাটার জন্য যদি প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমরা বাজিমাত করতেই পারো। আচ্ছা, নেক্সট আমাদের জেনারেল অ্যাওয়ারনেসে কি কি আছে দেখো এখানে অনেক বড় করে লেখা আছে, বাট যদি আমি জিস্ট করে তোমাদেরকে বলি না, এখানে ওই সেম আমরা নর্মাল যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যা থাকে, অর্থাৎ হিস্ট্রি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ইন্ডিয়ান পলিটি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, কনস্টিটিউশন যেটা ইন্ডিয়ান পলিটির মধ্যেই পড়ে, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু এখানে থাকে। তারপরে বেসিক যে সায়েন্স থাকে, এনভায়রনমেন্ট ইভিএস সায়েন্স থাকে, বা তোমাদের জেনারেল সায়েন্স যেটাকে বলে, জেনারেল সায়েন্স, লাইফ সায়েন্স আপ টু 10 স্ট্যান্ডার্ড অবধি, অর্থাৎ সিবিএসসি বোর্ডের 10 স্ট্যান্ডার্ড অবধি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সায়েন্স, ইকোনমিক্স, বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এই পরীক্ষাগুলোই কিন্তু মূলত এই পরীক্ষার সিলেবাস। এখানে অনেক কিছু বহুত বড়োভাবে ডিটেলসে লেখা আছে, কিন্তু যদি আমি তোমাদেরকে জিস্ট করে বলি, মূলত এই 6টা থেকে 7টা চ্যাপ্টার যেটা কিনা আমাদের প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষাতেই থাকে সেই সিলেবাসটাই কিন্তু এখানে কভার করা হয়। ইংলিশের কোনো নামগন্ধ নেই, অর্থাৎ শুধুমাত্র ম্যাথ, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এই 3টে সাবজেক্টের উপর এই পরীক্ষা হয়। এবং CBT 1 যারা পাস করে, CBT 2 এর ক্ষেত্রেও কিন্তু সিলেবাসে কোনো চেঞ্জেস হয় না, সেম টু সেম সিলেবাস থাকে, কোনো চেঞ্জেস হয় না। অর্থাৎ একটা প্রিপারেশনের মাধ্যমে কিন্তু তুমি পাস করলে দ্বিতীয় পরীক্ষার জন্য আরও তুমি এলিজিবল হয়ে যাবে এবং সেম সিলেবাস, তোমাকে খালি আর একটু ভালো করে পরিশ্রম করতে হবে, সেখানে হয়তো কম্পিটিশনের লেভেলটা আরেকটু বাড়তে পারে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড আরেকটু বাড়তে পারে, এর বেশি কিন্তু ডিফারেন্স হয় না। অর্থাৎ বুঝতেই পারছো। নেক্সট আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্যালারি, পোস্ট ওয়াইজ স্যালারি এখানে দেওয়া আছে। দেখো এখানে আমাদের যদি আমরা প্রথম যে লেভেল 2 আর লেভেল 3 এর স্যালারিগুলো দেখি, এগুলো হচ্ছে বেসিক পে 19,900 লেভেল 2দের ক্ষেত্রে, এবং লেভেল 3 এর ক্ষেত্রে কিন্তু 21,700। এগুলো কিন্তু পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারি দেওয়া আছে। এখন তোমাদের মনে হতেই পারে যে রেলের চাকরিতে মাত্র এতটুকু স্যালারি দেওয়া হয় 19,900 বা 21,700, না, এটা শুধুমাত্র বেসিক পে। বেসিকের সাথে কিন্তু তোমাদের যে জায়গাটা যোগ হয়, তোমরা যদি এখানে দেখতে পাও, বেসিকের সাথে কিন্তু তোমাদের ডিএ যোগ হয়, এইচআরএ যোগ হয়,
এবং আরও নানান রকমের অ্যালাউন্স থাকে, ট্রাভেলিং অ্যালাউন্স থাকে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স থাকে, মেডিকেল অ্যালাউন্স থাকে, এই সমস্ত কিছু যোগ হয়ে কিন্তু স্যালারি হয়। অর্থাৎ তোমাদের যে স্যালারিটা এখানে লেখা আছে বেসিকের সাথে তোমরা যদি 1.8 গুণ করে দাও, তাহলে যে স্যালারিটা তোমরা দেখতে পাবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল স্যালারি তোমরা বলতে পারো। 1.8 যদি আমরা ক্যালকুলেটরে গুণ করে দিই বেসিকের সাথে, প্রতিটা স্যালারির বেসিকের সাথে যদি আমরা 1.8 গুণ করে দিই, তাহলে যে স্যালারিটা মাইনেটা দাঁড়ায় অ্যাপ্রক্স সেই স্যালারি কিন্তু ইনিশিয়ালি তোমরা গ্রস স্যালারি হিসেবে ট্রিট হবে। এখানে শুধুমাত্র বেসিকটুকু লেখা আছে, এর সাথে ডিএ, এইচআরএ, টিএ আরও অনেক রকমের অ্যালাউন্স থাকে, সেগুলো যোগ হয়ে টোটাল স্যালারিটা কিন্তু প্রায় মিনিমাম 35,000 থেকে 40,000 টাকা অবধি তোমাদের স্যালারি দাঁড়িয়ে যাবে লেভেল 2 এবং লেভেল 3 এর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট দেখো লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6। লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 এদের ক্ষেত্রেও কিন্তু বেসিক স্যালারি এখানে লেখা আছে 25,500 টাকা লেভেল 4 এর ক্ষেত্রে, লেভেল 5 দের ক্ষেত্রে 29,200 টাকা এবং লেভেল 6 এর ক্ষেত্রে কিন্তু 35,400 টাকা। অর্থাৎ এদের ক্ষেত্রেও সিমিলারলি যা বেসিক স্যালারি হবে তার সাথে তুমি যদি 1.8 গুণ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে তোমার ইনিশিয়াল গ্রস স্যালারি, কিছু কেটে বাকিটা তোমরা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ বুঝতেই পারছো রেলের চাকরির কিন্তু এত টাকাই মাইনে হয়, কেন্দ্রীয় সরকারের প্রতি বছর ডিএ দেওয়া হয় এবং আলাদা ফেসিলিটিসগুলো কিন্তু আছে। এবং তার সাথে আরও আদার্স অনেক রকম ফেসিলিটিস কিন্তু রেলের চাকরির পরীক্ষায় থাকে। সেই ফেসিলিটিসগুলো কি, তোমরা রেলওয়ে পাস, রেলওয়ে পিটিও কিন্তু তোমরা পাবে। রেলওয়ে পাস অর্থাৎ রেলওয়ে পাস এবং রেলওয়ে পিটিও এই জিনিসগুলো কিন্তু তোমরা অন্য কোনো ভারতের সরকারি চাকরির ক্ষেত্রে দপ্তরে তোমরা পাবে না। পাস এবং পিটিও হচ্ছে তুমি সারা ভারতে ট্রেনে করে যেখানে খুশি ভ্রমণ করতে পারো উইদাউট এনি কস্ট, বিনা পয়সায় তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় ট্রেনে করে ভ্রমণ করতে পারো। বছরে তুমি 3টে করে পাস পাবে, অর্থাৎ 3বার তুমি বছরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবে এবং বিভিন্নভাবে পিটিও পাবে। অর্থাৎ টোটাল ভাড়ার 1/3 ভাড়া হয়তো তোমাকে পে করতে হবে। এই জিনিসগুলো তোমরা ফেসিলিটিসগুলো পাবে। এবং তাছাড়াও দুর্গাপুজোর সময়তে, কালী পুজোর সময়তে ভীষণ একটা মোটা টাকার বোনাস পাওয়া যায়। এটা কিন্তু শুধুমাত্র রেলের চাকরির পরীক্ষাতেই রেলওয়ে সার্ভিস যারা এমপ্লয়ি গভর্নমেন্টের মধ্যে তাদেরকেই কিন্তু দেওয়া হয়। এবং তাছাড়া রেলওয়ে হসপিটালের ট্রিটমেন্ট, বিনা পয়সায় ট্রিটমেন্ট, মেডিকেল ফেসিলিটিস খুবই স্ট্রং। এই ফেসিলিটিসগুলো কিন্তু রেলওয়ে হসপিটালে তোমরা তোমাদের পরিবার সমেত তোমরা চিকিৎসা করাতে পারবে। এই ইত্যাদি ফেসিলিটিসগুলো কিন্তু তোমরা রেলের কর্মচারী যদি হও তাহলে এই ফেসিলিটিসগুলো কিন্তু তোমরা পেতে পারো। অর্থাৎ বুঝতেই পারছো এত কিছু ফেসিলিটিস নিয়ে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হাজির হবে তোমাদের কাছে পরীক্ষা নিতে জুলাই মাসে। নোটিফিকেশান খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যারা কিন্তু এই ধরনের পরীক্ষাকে পাখির চোখ করে বসে আছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের পড়াশোনা শুরু করে দিয়েছে। প্রপার গাইডলাইন মেনে যদি তুমি এখন থেকেই পড়াশোনা শুরু না করো, তাহলে নোটিফিকেশান বেরোবার পরে কিন্তু তোমার হাতে আর মাত্র 4 মাস সময় থাকবে। সেই সময়ের মধ্যে কিন্তু তোমার প্রিপারেশন শেষ করা সম্ভব হবে না, পরীক্ষা চলে আসবে। রেলওয়ে কিন্তু তোমাদের নোটিফিকেশান বেরোবার পর হাতে ম্যাক্সিমাম 3.5 থেকে 4 মাস সময় দেয় এবং তার মধ্যে কিন্তু পরীক্ষা ওরা শুরু করে দেয়। অর্থাৎ দিস ইজ দ্য হাই টাইম। এই সময় থেকেই কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি শুরু করতে হবে। যদি রেলের চাকরি তোমাদের স্বপ্ন থাকে বা যে কোনো সরকারি চাকরি তোমাদের যদি স্বপ্ন থাকে, এই এত ফেসিলিটিস, এত মাইনে নিয়ে তোমরা যদি তোমাদের নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চাও, অতি অবশ্যই কিন্তু তোমরা এই ধরনের পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে। যদি কেউ কিছু জানতে চাও রেলের এই ধরনের পরীক্ষার জন্য, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। এবং আমাদের নিচের দেওয়া এই নাম্বার, যে নাম্বার তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ 8240968588, আমি আরেকবার রিপিট করছি 8240968588, এই নাম্বারটিতে তোমরা কল করে রেলের প্রস্তুতির ব্যাপারে যে কোনো তথ্য বা রেলের প্রস্তুতি তোমরা যদি শুরু করতে চাও, তাহলে তোমরা তোমাদের নামও এনরোল করে রাখতে পারো বিসিসিআইয়ের কাছে। অতি অবশ্যই কিন্তু তোমাদের সমস্ত রকম আপডেট বিসিসিআইয়ের টিম থেকে দেওয়া হবে। এবং খুব শীঘ্রই আমরা কিন্তু ইউটিউবে রেলের পরীক্ষার জন্য ম্যাথ, রিজনিং এবং জিকের প্রিভিয়াস ইয়ারে যেরকম কোশ্চেন এসছে সেই কোশ্চেন পেপার তোমাদেরকে সলভ করাবো। সবথেকে মজার বিষয় হচ্ছে যে রেলের পরীক্ষায় কিন্তু তোমরা ইংলিশের সাথে হিন্দির সাথে কিন্তু তোমরা বাংলা ভাষা অর্থাৎ নিজের মাতৃভাষাতেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ বোঝা গেছে
এই সমস্ত কিছু ডিটেলস আলোচনা খুব শীঘ্রই যখন নোটিফিকেশন বেরিয়ে যাবে তখন আমরা আরও ভালোভাবে করতে পারবো। কিন্তু এখন থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিপারেশনটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। আর এই প্রিপারেশন শুরু করার জন্য অতি অবশ্যই কিন্তু তোমাদের BCCA কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে এবং আরও আপডেট পেতে গেলে এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।